মার্জনা করে দিন। আমার সংসারে বড় অভাব, অনেক কষ্ট, এই ছেলেটিকে আমি বড় করেছি। আপনারা যদি ওর চাকরিটা কেড়ে নেন তাহলে তাহলে উপোস করে মরে যেতে হবে আমাকে। আপনার ছেলেটা বড় দুর্নীতিবাজ এবং উদ্যত। সেদিন মিস্টার মুখার্জির সঙ্গে কথা বলতে বলতে এমন তর্ক জুড়ে দিলে মনে হলো এই কারখানার মালিক সে নিজে। এই কারখানার মালিক যদি আমি হতাম তবে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। তোমাদের কথা শেষ হলো? হ্যাঁ, এই মেয়েটা কি বলছে শোনো। কেন কি হয়েছে? কি চাই? মুছে যাওয়া দিন গুলো আমার এনার বউ হবে মনে না? স্মৃতি যেন বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিন গলি আমায় যে পিছু ডাকে। তোমার যা বলবার ওনার কাছেই বলতে পারো। কি হয়েছে? কি হয়েছে রাজন বাবু? সেদিন যে ছেলেটা আপনার মুখে মুখে তর্ক করে গেল সেই দীপক মুখার্জির মা হচ্ছে এই। বলছে দয়া করে আমার ছেলেটাকে কাজে ফিরিয়ে নিন, নইলে না খেয়ে উপোস করে মরতে হবে। কেন উপোস করে মরতে হবে? সেদিন তোমার ছেলে আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলে গেল আমাদের সমাজের সংসারে এখনো মোহনলাল মীর মদনরা বেঁচে আছেন। প্রয়োজন হলে তারা বুকের তাজা রক্ত ঢেলে দেবেন, তবে ওই স্বেচ্ছাচারিতার কাছে কখনো অতি স্বীকার করবে না। তাহলে কেন এসছো আমার কাছে? যাও তোমার ছেলেকে দিয়ে বলো ওই শ্রমিকদের উস্কে দিয়ে ধর্মঘট করো, তাতেই পেটের জ্বালা মিটে। আমার ছেলে জানে না, জানলে হয়তো এখানে আমাকে আসতে দিত না। তাই নাকি? আপনিও তো একদিন গরিব ছিলেন, গরিবের দুঃখ দুর্দশা। কি বলতে চাইছো? কি বলতে চাইছো তুমি? মানে আমি বলছিলাম আপনিও তো ছোট থেকে বড় হয়েছেন। I say you get out immediately from my house. এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, নইলে দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে। কথা নয়, আমি জানতে চাই তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে কিনা। তুমি বেহার মতো দাঁড়িয়ে আছো, লজ্জা সম্মান বলতে কিছু নেই তোমার? মুখার্জি লজ্জা? ওই সমস্ত বস্তির মেয়েদের আমার লজ্জা আছে নাকি? সেদিন ওর ছেলে এসে বলে গেল আমার বাবা নেই, অথচ তার মায়ের কপালে দেখুন মস্ত বড় সিঁদুরের ফোঁটা। এতে কি প্রমাণিত হয় না যে ও কত বড় সতী নারী? আরে বাদ দিন তো ওদের কথা। একটা গিয়েছে তো কি হয়েছে, আরো একটা না হয় ধরে নিয়েছে। সেই বস্তির মেয়ে হলে কি হবে,
অভিনয়টা বেশ ভালোই জানে। প্রশান্ত বাবু, প্রশান্ত বাবু, আমায় কিছু বলছেন রাজন বাবু? না না, মানে বলছিলাম কি, হ্যাঁ? একটু আগে যে মেয়েটা এখানে এসেছিল তাকে আপনি চেনেন নাকি? আমি হ্যাঁ ওই আপনি, মেয়ে হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ। আচ্ছা রাজন বাবু, হঠাৎ আপনি আমাকে কথা জিজ্ঞাসা করছেন কেন? না মানে মেয়েটা আপনাকে দেখে চেঁচিয়ে উঠলো, কে কে বলে চিৎকার করলো, তাই বলছিলাম ওই মেয়েটার সঙ্গে আপনার আগের কোনো পরিচিতি আছে কি? আচ্ছা রাজন বাবু, আমাকে দেখে কি আপনাদের সেরকম কিছু মনে টনে হয়? না সেরকম কিছু মনে হয় না। তাছাড়া যাকে ওসব বাদ দিন, পার্থ বাড়িতে ফিরে এলে আপনি বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলুন। আর আমি আপনাকে মোট 1.5 লক্ষ টাকা দিয়েছি, টাকার জন্য কোনো চিন্তা করবেন না, প্রয়োজনে আমি আবার টাকা দেব, আপনি শুধু বিয়ের দিনটা ঠিক করুন। চলি, নমস্কার। মমতা, মমতা কি আমার চিনতে পেরেছে? 22 বছর, 22 বছর পর এতটা কাছে থেকে আজ আমি মমতাকে দেখলাম। ভেবেছিলাম ওরা হয়তো বেঁচে নেই, কিন্তু বেঁচে আছে। এত বছর পর, এতগুলো বছর পর এতটা কাছে থেকে মমতাকে দেখে ইচ্ছে উঠছিল ছুটে গিয়ে এই বুকটার মধ্যে মমতাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করি, কেমন আছো মমতা? বলতে পারলাম না। মমতাকে আমি কোনো কথা জিজ্ঞাসা করতে পারলাম না, কারণ তখন শেলি সেন দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়েছিল। তাই তো এতগুলো বছর পর এতটা কাছে পেয়েও মমতাকে এই বুকটার মধ্যে জড়িয়ে ধরে আমি কোনো কথা জিজ্ঞাসা করতে পারলাম। ভগবান, ভগবান তুমি তো অন্তর্যামী। ভগবান, ভগবান তুমি তো সবই জানো। তুমি তো জানো আজও আমি আমার মমতাকে ভুলতে পারিনি। তুমি তো জানো আজও আমি আমার ছোট্ট বাবলুটাকে ভুলতে পারিনি। তুমি তো জানো, তুমি তো জানো ভগবান। ওই মমতার কথা ভাবতে ভাবতে কখন চোখ দিয়ে দুপোটা জল গড়িয়ে পড়ে সে খবর তুমি তো জানো ভগবান। যে মমতাকে আমি আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম, সেই মমতাজ একখানা ছেঁড়া কাপড় পরে আমার কাছে তার ছেলের চাকরি ভিক্ষে চলে এসে আমার সেই মমতা, আর সেই মমতা, সেই মমতা, সেই মমতা। ও বৈকুণ্ঠ বাবু, হ্যাঁ পার্থ বাড়ি এসেছে? হ্যাঁ বাবু। চল বৈকুণ্ঠ, আমার এই হাতটা ধরে তুই আমাকে আমার পার্থের কাছে নিয়ে চল বৈকুণ্ঠ। আমার পার্থের কাছে নিয়ে চল বৈকুণ্ঠ। তুই মমতা, তুমি আমায় ভুল বুঝো না মমতা। বিশ্বাস করো মমতা, বিশ্বাস করো। আজও আমি তোমাকে বলতে পারিনি মমতা, আমি আজও তোমাকে বলতে পারিনি। ওই শুধুমাত্র শেলির কারণে। এতগুলো বছর পর তোমার সঙ্গে দেখা হয়ে
আমি তোমাকে কোনো কথা জিজ্ঞাসা করতে ক্ষমা করে দাও মমতা। তোমার এই অক্ষম অপদার্থ স্বামীকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও মমতা, ক্ষমা করে দাও মমতা, তুমি আমাকে ক্ষমা। আমার দুর্বলতার কথা আমি অস্বীকার করছি না মা। ভেবেছিলাম বাড়িতে এসে তোমাদের সম্মতি নিয়েই ওকে বিয়ে করব, কিন্তু ওর বাবা যে আমাকে জোর করে বিয়ে দেবে আমি ভাবতে পারিনি। ছোট লোকের মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এলি কেন? কোনো উপায় ছিল না মা। মাস্তানের দল আমাকে শুধু হাতে মারতে বাকি রেখেছে। ওরাই আমাদের দুজনকে জোর করে ট্যাক্সিতে তুলে দিল। তুই আমার লোক নস, এমএ পরীক্ষা দিয়েছিস, মাথার উপরে 4 লক্ষ টাকার দেনা, 1.5 লক্ষ টাকা রাজন বাবুই পাবেন। কথা ছিল তোর সঙ্গে তার মেয়ে বিউটির বিয়ে দিলে টাকাটা ফেরত দিতে হবে না। তুমি বিশ্বাস করো মা, একান্ত নিরুপায় হয়ে আমি মালা বদল করিয়েছে, হ্যাঁ। এ বিয়েই নয়, মা। ওটাকে আমি ছেটিয়ে বিদায় করে দেব। মা। আইন আমাদের পক্ষে, ওরা কি প্রমাণ করতে পারবে এই বিয়ে হয়েছে? আইনের চেয়ে বড় হচ্ছে মানবিকতা। চুপ করবে তুমি, যা বোঝো না তার মধ্যে নাক গলাতে এসো না। মাথার উপর পাহাড় সমান দেনা, রাজেন বাবুর মেয়ের সঙ্গে ছেলের বিয়ে না হলে সুদ সমেত 2.5 লক্ষ টাকা শোধ করতে হবে। সেই ধার শোধ করবার মুরদ আছে তোমার? একটু চেষ্টা করলেন আগামী 6 মাসের মধ্যে রাজেন মজুমদারের সব কার দেনাম আমি শোধ করতে পারবো। একটু চিন্তা করে দেখো সেদিন এই ঘটনার সঙ্গে আমার ফ্যামিলির মান সম্মান জড়িত। পার্থ না হয় একটা ভুল করেই ফেলেছে, তাই বলে আমি চাই না এই ভুলের কেচ্ছা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে বিশাল একটা ইতিহাস তাই বলে একটা বস্তির মেয়ে ঝিয়ের মতো থাকবে। বাবা এ বাড়িতে খাবে দাবে ঝিয়ের মতো পড়ে থাকবে, ব্যাস। ওই পার্থের সঙ্গে ওই মেয়েটার কোনো সম্পর্ক থাকবে না। বাবা বউ তো নয়, যেন ঠিক যেন লক্ষ্মী প্রতিমা। আমি হলফ করে বলতে পারি ওই রাজেন বাবুর মেয়ের চাইতে আমাদের এই বৌদিমণি